আজ আমরা ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ আইন নিয়ে কথা বলবো, মজুরি কোড 2019। এখন দেখুন, আইন শব্দটা শুনলেই একটু ভারী কি বা জটিল মনে হতে পারে, কিন্তু এই নির্দিষ্ট আইনটা আমাদের সবার জন্য খুব দরকারি। তা আপনি চাকরি করুন বা ব্যবসা, আমাদের কাছে পুরো সরকারি বিলটাই আছে। আর আমাদের আজকের লক্ষ্য হলো এর ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজ করে বোঝা। একদম। আর এটাকে কিন্তু শুধু একটা নতুন আইন ভাবলে ভুল হবে না, এটা আসলে একটা বড় সড় সংস্কার। আগে মজুরি, বোনাস, সমান পারিশ্রমিক এইসব নিয়ে চারটে আলাদা আর বেশ পুরনো আইন ছিল। মানে কিছু 1936 সালের, কিছু আবার 1948-এর। এই কোড সেই চারটে আইনকে এক ছাতার তলায় নিয়ে এসেছে। আচ্ছা, উদ্দেশ্যটা শুধু আইন কমানো নয়, বরং পুরো সিস্টেমটাকে সহজ, স্বচ্ছ আর আরও বেশি মানুষের জন্য কার্যকর করা। বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাদের সুরক্ষার কথা এখানে বিশেষভাবে ভাবা হয়েছে। তার মানে এটা শুধু চারটে পুরনো আইনকে এক করছে না, এটা আসলে কর্মী আর মালিকের সম্পর্কের সমীকরণটাকেই নতুন করে সাজানোর একটা চেষ্টা করছে। আমার তো মনে হচ্ছে এই আলোচনার গভীরে গেলে আমরা দেখব কিভাবে মজুরির সংজ্ঞা থেকে শুরু করে অভিযোগ জানানোর পদ্ধতি পর্যন্ত সবকিছুতে এই পরিবর্তনের একটা ছাপ রয়েছে। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই আইন অনুযায়ী মজুরি বা ওয়েজেস বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? কারণ আমার ধারণা আসল খেলাটা এখানেই শুরু। আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। এই আইনের সবচেয়ে বড় এবং প্রভাবশালী পরিবর্তনগুলোর একটা হলো মজুরির সংজ্ঞা। আগে অনেক কোম্পানি কি করত, তারা মূল বেতন বা বেসিক পে খুব কম দেখাতো, আর তার সাথে এক গাদা ভাতা বা অ্যালাউন্স জুড়ে দিত। হ্যাঁ, যেমন ধরুন বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, এসব। ঠিক। এর ফলে কাগজে কলমে মোট বেতন দেখতে ভালো লাগলেও মূল বেতনটা অনেক কম থাকতো। আর তার প্রভাবটা পড়তো কোথায়? নিশ্চয়ই প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির মতো বিষয়গুলোতে, কারণ ওগুলো তো মূল বেতনের উপরেই হিসাব করা হয়। একদম ঠিক। যেহেতু পিএফ, গ্র্যাচুইটি, এমনকি ওভারটাইমের টাকাও মূল বেতনের শতাংশ হিসাবে গোনা হয়, তাই মূল বেতন কম মানে কর্মীর দীর্ঘমেয়াদী সঞ্চয় বা প্রাপ্য পাওনাও কমে যেত। এই নতুন কোড ওই ফাঁকটা বন্ধ করার চেষ্টা করেছে। এখানে বলা হয়েছে মজুরি মানে হলো মূল বেতন, মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়ান্স, আর রিটেনিং ভাতা। এক মিনিট, এই রিটেনিং ভাতা জিনিসটা কি? এটা তো খুব প্রচলিত নয়। ভালো প্রশ্ন করেছেন। এটা সাধারণত মৌসুমি বা সিজনাল কর্মীদের দেওয়া হয়। ধরুন চিনি কলের কর্মীরা, যারা শুধু আখ মাড়াইয়ের মরশুমে কাজ করেন। বাকি সময়টা যাতে তারা অন্য কোথাও চলে না যান, তার জন্য কোম্পানি তাদের একটা ভাতা দিয়ে নিজেদের সঙ্গে যুক্ত রাখে। এটাই রিটেনিং ভাতা। আচ্ছা, বুঝলাম। কিন্তু তাহলে কি বাড়ি ভাড়া বা যাতায়াত ভাতার মতো ভাতাগুলো পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে? এখানেই আসল চমকটা। আইন বলছে বোনাস, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, পেনশন ফান্ডে মালিকের অবদান, ওভারটাইম, এইসব জিনিস মজুরির মূল সংজ্ঞার বাইরে থাকবে। ও, কিন্তু একটা বিরাট বড় কিন্তু আছে। কি সেটা? আইন বলছে এই সমস্ত বাদ দেওয়া অংশগুলো মিলিয়ে মোট বেতনের 50% বেশি হতে পারবে না। ও আচ্ছা, তার মানে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মতো কাজ করছে। ব্যাপারটা অনেকটা একটা খাবারের প্লেটের মতো, তাই না? আইন বলছে আপনার বেতনের প্লেটে মূল খাবার মানে বেসিক পে দিয়ে অন্তত অর্ধেকটা থাকতেই হবে, বাকি অর্ধেক আপনি সাইড ডিশ মানে অন্যান্য ভাতা দিয়ে সাজাতে পারেন, কিন্তু তার বেশি নয়। চমৎকার তুলনা। ঠিক তাই। আর যদি কোনো কারণে এই সাইড ডিশ বা ভাতাগুলো মোট বেতনের 50% ছাড়িয়ে যায়, তাহলে যে অতিরিক্ত অংশটা সেটাও মজুরির মূল সংজ্ঞার মধ্যে চলে আসবে। তার মানে কর্মীদের পিএফ বা গ্র্যাচুইটির পরিমাণ আর ইচ্ছে মতো কমিয়ে দেওয়া যাবে না। একদমই তাই। এটা কর্মীদের সামাজিক সুরক্ষার জন্য একটা বিশাল পদক্ষেপ। এই সমীকরণের সঙ্গেই তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জুড়ে দেওয়া হয়েছে, সমান পারিশ্রমিক। লিঙ্গ বৈষম্যের ব্যাপারটা আইন কিভাবে দেখছে? হ্যাঁ, এটা এই আইনের একটা অন্যতম ভিত্তি। খুব স্পষ্টভাবে বলা হয়েছে একই ধরনের বা সমপ্রকৃতির কাজের জন্য নারী পুরুষ নির্বিশেষে সমান মজুরি দিতে হবে। শুধু মজুরি না, শুধু মজুরি নয়, নিয়োগ, পদোন্নতি বা প্রশিক্ষণের ক্ষেত্র লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য করা চলবে না। আর সবচেয়ে জরুরি বিষয় হলো এই নিয়ম মানার জন্য কোনো কোম্পানি কোনো কর্মীর বেতন কমাতে পারবে না। তার মানে সমতা আনতে গিয়ে পুরুষের বেতন কমিয়ে মহিলার সমান করা যাবে না? না, বরং মহিলার বেতন বাড়িয়ে পুরুষের সমান করতে হবে।
বেশ, তাহলে মজুরির সংজ্ঞা আর সমতার বিষয়টা তো পরিষ্কার হলো, কিন্তু ন্যূনতম মজুরি বা মিনিমাম ওয়েজ নিয়েও তো একটা বড় পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। বিশেষ করে ফ্লোর ওয়েজ বলে একটা নতুন ধারণা এসেছে। হ্যাঁ, এটা আরেকটা বড় পরিবর্তন। এতদিন ধরে বিভিন্ন রাজ্য নিজেদের মতো করে ন্যূনতম মজুরি ঠিক করত। এর ফলে কি হতো, এক রাজ্যে হয়তো একজন অদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি দিনে ৩০০ টাকা, আবার পাশের রাজ্যে সেটা ৪০০ টাকা। একটা বৈষম্য ছিল। ঠিক, এই কোড অনুযায়ী কেন্দ্রীয় সরকার একটা ফ্লোর ওয়েজ বা ভিত্তি মজুরি ঠিক করে দেবে। তার মানে কি এবার থেকে সব রাজ্যে একই ন্যূনতম মজুরি হবে? না, ঠিক তা নয়। কেন্দ্রীয় সরকার যে ফ্লোর ওয়েজ ঠিক করবে সেটা হবে একটা বেস লাইন। কোনো রাজ্য সরকার তার রাজ্যের জন্য ন্যূনতম মজুরি এই ফ্লোর ওয়েজের নিচে ঠিক করতে পারবে না। আচ্ছা, এর নিচে নামা যাবে না? হ্যাঁ, তারা চাইলে এর চেয়ে বেশি মজুরি নির্ধারণ করতে পারে, কিন্তু কম নয়। আর এই ফ্লোর ওয়েজ ঠিক করার সময় জীবনযাত্রার মান এবং ভৌগোলিক এলাকাকেও গুরুত্ব দেওয়া হবে। এর ফলে সারা দেশে মজুরির বৈষম্য অনেকটাই কমবে বলে আশা করা যায়। ঠিক। আচ্ছা, তাহলে আইনটা নিশ্চিত করলো যে বেতনের মূল অংশটা যেন ঠিকঠাক থাকে এবং একটা ন্যূনতম স্তর বজায় থাকে। কিন্তু এই টাকাটা হাতে পাওয়ার নিয়মকানুনগুলো কি? মানে কবে মাইনে পাওয়া যাবে বা কিভাবে? কারণ অনেক ক্ষেত্রে তো বেতন পেতে দেরি হয়। এই বিষয়েও আইন খুব স্পষ্ট। প্রথমত, বেতন নগদে, চেকে বা সরাসরি কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া যেতে পারে। সরকার চাইলে নির্দিষ্ট কিছু শিল্পের জন্য শুধু ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করতে পারে, যাদের সবকিছু রেকর্ড থাকে। একদম। আর সময়সীমা সেটাও খুব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যারা দৈনিক ভিত্তিতে কাজ করেন তাদের বেতন শিফট শেষেই দিয়ে দিতে হবে। শিফট শেষেই? হ্যাঁ, যারা সাপ্তাহিক ভিত্তিতে কাজ করেন তাদের সপ্তাহের শেষ কাজের দিনে বেতন দিতে হবে। আর যারা মাসিক বেতনে কাজ করেন তাদের বেতন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে দিতেই হবে। আর যদি কেউ চাকরি ছেড়ে দেয় বা তাকে ছাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তো ফাইনাল সেটেলমেন্ট নিয়ে অনেক টালবাহানা হয়। সেই সমস্যা সমাধানের জন্যই একটা যুগান্তকারী নিয়ম আনা হয়েছে। যদি কোনো কর্মীকে ছাঁটাই করা হয়, তিনি পদত্যাগ করেন বা ধরুন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে তার সমস্ত প্রাপ্য পাওনা মাত্র ২ কর্মদিবসের মধ্যে মিটিয়ে দিতে হবে। ২ কর্মদিবস, এটা শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু বাস্তবে এটা কার্যকর করা কতটা কঠিন? একটা বড় কোম্পানির ফাইনাল পেরোল বা ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্টের হিসেব করতে তো এর চেয়ে বেশি সময় লাগতে পারে। প্রশ্নটা খুবই যৌক্তিক। বড় সংস্থাগুলোর জন্য এটা সত্যি একটা চ্যালেঞ্জ হতে পারে। তবে আইন প্রণেতাদের উদ্দেশ্যটা ছিল পরিষ্কার, কর্মীর বিদায় প্রক্রিয়া যেন মসৃণ হয় এবং তাকে তার প্রাপ্য টাকার জন্য মাসের পর মাস ঘুরতে না হয়। হয়তো এর জন্য কোম্পানিগুলোকে তাদের পেরোল প্রক্রিয়া আরও উন্নত এবং দ্রুত করতে হবে। আইনের চাপ অনেক সময় সিস্টেমকে আরও কার্যকর করে তোলে। তা ঠিক। তাহলে টাকা হাতে পাওয়ার পরেও তো আর একটা চিন্তা থাকে, বেতন থেকে কত টাকা কাটা যাবে, মানে ডিডাকশন। এই ব্যাপারে আইনটা কি বলছে? অনেক সময় তো অনুপস্থিতির জন্য বা অন্য কোনো কারণে বেতনের একটা বড় অংশ কেটে নেওয়া হয়। হ্যাঁ, এই বিষয়েও কর্মীদের জন্য একটা বড় সুরক্ষা কবচ তৈরি করা হয়েছে। আইন বলছে জরিমানা, কাজে অনুপস্থিতি, কর্মীর দ্বারা হওয়া ক্ষতিপূরণ বা সরকারি নির্দেশ অনুযায়ী আয়কর বা পিএফ কাটা, এই ধরনের কিছু নির্দিষ্ট কারণ ছাড়া বেতন থেকে টাকা কাটা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো, সব মিলিয়ে মোট কর্তনের পরিমাণ কোনো মাসেই কর্মীর মোট মজুরির ৫০% বেশি হতে পারবে না। এই ৫০% সর্বোচ্চ সীমাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিয়ে বলা যায়? অবশ্যই। ধরুন একজনের মোট মাসিক বেতন ৩০,০০০ টাকা। তিনি হয়তো কোনো মাসে ১০ দিন কাজে আসেননি বা তার ভুলের জন্য কোম্পানির কিছু ক্ষতি হয়েছে। সব মিলিয়েও কোম্পানি কোনোভাবেই তার বেতন থেকে ১৫,০০০ টাকার বেশি কাটতে পারবে না। আচ্ছা। আগে আমি এমন অনেক কেস দেখেছি যেখানে কর্মীর অনুপস্থিতির জন্য তার প্রায় পুরো মাসের বেতন কেটে নেওয়া হয়েছে। এই নতুন নিয়ম ওই ধরনের শোষণের বিরুদ্ধে একটা বড় সুরক্ষা। আচ্ছা, বেতনের পর কর্মীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো বোনাস। এই আইনটা বোনাসকে কিভাবে দেখছে? এটা কি মালিকের দয়া নাকি কর্মীর অধিকার? এই আইন বোনাসকে দ্ব্যর্থহীনভাবে কর্মীর অধিকার হিসেবেই প্রতিষ্ঠা করেছে। বলা হয়েছে যে কর্মচারী একটি আর্থিক বছরে অন্তত ৩০ দিন কাজ করেছেন তিনি বোনাস পাওয়ার যোগ্য,
আর ন্যূনতম বোনাসের একটা হারও বেঁধে দেওয়া হয়েছে। কর্মীর অর্জিত মজুরির ৮.33% বা ১০০ টাকা, দুটোর মধ্যে যেটা বেশি। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বলা হয়েছে কোম্পানির লাভ হোক বা না হোক এই ন্যূনতম বোনাস দিতেই হবে। কিন্তু এটা ছোট বা স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে না? তাদের তো প্রথম কয়েক বছর লাভই হয় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিতর্ক। সমালোচকরা বলেন যে লাভ না হলেও বাধ্যতামূলক বোনাস ছোট সংস্থাগুলোর আর্থিক চাপ বাড়াতে পারে। অন্যদিকে এই আইনের দর্শনটা হলো বোনাস কর্মীর সারা বছরের পরিশ্রমের একটা স্বীকৃতি, যা শুধু কোম্পানির লাভের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। এটা একটা সামাজিক সুরক্ষার অংশ। ঠিক। তবে আইনটা ভারসাম্য রাখারও চেষ্টা করেছে। সেটা কিভাবে? ন্যূনতম বোনাসটা বাধ্যতামূলক হলেও সর্বোচ্চ বোনাসের পরিমাণ কিন্তু কোম্পানির লাভের সঙ্গেই যুক্ত। যদি প্রতিষ্ঠানে উদ্বৃত্ত মুনাফা বা অ্যালোকেবল সারপ্লাস থাকে, তবে তার উপর ভিত্তি করে বোনাসের পরিমাণ সর্বাধিক 20% পর্যন্ত হতে পারে। তার মানে কোম্পানি ভালো ফল করলে কর্মীরাও তার সুফল পাবে। একদম। এতে কর্মীরাও কোম্পানির সাফল্যে নিজেদের অংশীদার মনে করবেন। কিন্তু এমন কোনো পরিস্থিতি কি আছে যেখানে একজন কর্মী কাজ করা সত্ত্বেও বোনাস থেকে বঞ্চিত হতে পারেন? হ্যাঁ, কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই ব্যবস্থাও রাখা হয়েছে। যদি কোনো কর্মীর বিরুদ্ধে জালিয়াতি, হিংসাত্মক আচরণ, চুরি, প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষতি করা বা ধরুন যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়, এবং তার জন্য তাকে বরখাস্ত করা হয়, হ্যাঁ, এবং তার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তাহলে তিনি সেই বছরের জন্য বোনাস পাওয়ার অধিকার হারাবেন। বেশ, নিয়ম কানুন তো অনেক হলো, কিন্তু যদি কোনো নিয়োগকর্তা এই আইন না মানেন তাহলে কি হবে? আসল জোরটা তো প্রয়োগের উপর। অভিযোগ জানানোর এবং শাস্তির ব্যবস্থাটা কি রকম? এখানে আইনটা একটা বড় মানসিকতার পরিবর্তন আনার চেষ্টা করেছে। আগে যেমন ইন্সপেক্টর বা পরিদর্শক থাকতেন, যাদের কাজ ছিল মূলত ভুল খুঁজে বের করে শাস্তি দেওয়া, এখন তাদের পদের নাম বদলে করা হয়েছে ইন্সপেক্টর কাম ফ্যাসিলিটেটর। ইন্সপেক্টরের বদলে ফ্যাসিলিটেটর এই শব্দটা যোগ করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার মানে পুলিশি মানসিকতা থেকে সরে এসে সাহায্যকারী হওয়ার চেষ্টা। একদম। নতুন ব্যবস্থায় এই অধিকারীর কাজ শুধু পরিদর্শন করা নয়, বরং নিয়োগকর্তা এবং কর্মীদের আইন মেনে চলার জন্য পরামর্শ দেওয়া এবং সাহায্য করা। লক্ষ্যটা হলো ভয় দেখিয়ে নয়, বুঝিয়ে আইন মানতে উৎসাহিত করা। আর অভিযোগ? কর্মীরা নিজেরা, তাদের ট্রেড ইউনিয়ন বা এই ফ্যাসিলিটেটর যে কেউ অভিযোগ দায়ের করতে পারেন। কিন্তু যদি পরামর্শে কাজ না হয়, যদি কেউ জেনে শুনে আইন ভাঙে, তখন শাস্তির বিধান কি? শাস্তির বিধান বেশ করা। যেমন ন্যূনতম মজুরির চেয়ে কম টাকা দিলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি 5 বছরের মধ্যে একই অপরাধের পুনরাবৃত্তি হয়, তাহলে 3 মাসের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দুটোই হতে পারে। ও, বেশ করা। হ্যাঁ, তবে এখানেও একটা ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। সেটা কি রকম? প্রথমবার অপরাধের ক্ষেত্রে সরাসরি মামলা শুরু করার আগে ইন্সপেক্টর কাম ফ্যাসিলিটেটর নিয়োগকর্তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দেবেন। মানে একটা সুযোগ দেওয়া হবে? হ্যাঁ, ধরুন কোনো হিসেবে ভুল হয়েছে বা কোনো নিয়ম বুঝতে অসুবিধা হয়েছে। যদি সেই সময়ের মধ্যে তিনি ভুলটা সংশোধন করে নেন, তাহলে আর মামলা হবে না। এর উদ্দেশ্য হলো অনিচ্ছাকৃত ভুল এবং ইচ্ছাকৃত আইন ভাঙার মধ্যে একটা পার্থক্য তৈরি করা। তাহলে আসুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। এই বিশদ আলোচনা থেকে এটা স্পষ্ট যে মজুরি কোড 2019 ভারতের শ্রম আইনে শুধু একটা সংযোজন নয়, এটা একটা বড়সড় সংস্কার। এটা কেবল 4টি ভিন্ন আইনকে এক করে সহজ করেনি, বরং কর্মীদের অধিকারকে, বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের অধিকারকে আরও শক্তিশালী ও স্পষ্ট করেছে। আর পুরো আইনের দর্শনটাকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে একটা বিশেষ ধারার কথা বলতেই হবে। আইনে বলা হয়েছে, যদি কোনো কর্মী মজুরি বা বোনাস না পাওয়ার অভিযোগ করেন, তবে সেই টাকা যে তাকে দেওয়া হয়েছে সেটা প্রমাণ করার সম্পূর্ণ দায়ভার নিয়োগকর্তার উপর বর্তাবে। অর্থাৎ বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়ভার। ঠিক। এটা তো একটা বিরাট পরিবর্তন। আগে তো কর্মীকে প্রমাণ করতে হতো যে তিনি টাকা পাননি, যেটা প্রায় অসম্ভব একটা কাজ, কারণ বেতনের সব নথি তো কোম্পানির কাছেই থাকে। ঠিক তাই। এতদিন ধরে যা কর্মীর সবচেয়ে বড় দুর্বলতা ছিল, আইন এখন সেটাকেই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করছে। কর্মীকে আর প্রমাণ জোগাড় করার জন্য ঘুরতে হবে না,
মালিককেই প্রমাণ করতে হবে যে তিনি আইন মেনে সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছেন। আমার মতে এটাই হলো এই আইনের সবচেয়ে বিপ্লবী দিক, যা কর্মী মালিকের ক্ষমতার ভারসাম্যে একটা বড় পরিবর্তন আনতে পারে। সত্যি এটা একটা যুগান্তকারী পরিবর্তন। আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন আইন নিজে থেকে নিয়োগকর্তা এবং কর্মীর সম্পর্কের মধ্যে প্রমাণের দায়ভার পুরোপুরি নিয়োগকর্তার উপর চাপিয়ে দেয়, তখন তা কর্মক্ষেত্রের বিশ্বাস, স্বচ্ছতা এবং ক্ষমতার ভারসাম্যের উপর ঠিক কী ধরনের সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে, ভাবার মতো একটা বিষয়।